নমস্কার, দা নিউজ কাউন্টার আপনাদের আরো একবার স্বাগত। আমাদের রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর, মানে তৃণমূল কংগ্রেস সরকারের পতন এবং বিজেপি সরকারের আসবার পর, অরাজনৈতিক যে ক্ষেত্রটি সব থেকে বেশি আলোড়িত হয়েছিল সেটা হচ্ছে টালিগঞ্জ পাড়া। অবশ্য সেই আলোড়নের মধ্যে রাজনীতি এবং অরাজনীতি, নেতা এবং অভিনেতারা ওভারল্যাপ করেছিল তাদের বিগত বেশ কয়েক বছরের পারস্পরিক ভূমিকার জন্য। ফলে আপাত অরাজনৈতিক ক্ষেত্র হওয়া সত্ত্বেও আলোড়ন যথেষ্ট বেশি হয়েছিল। খুব সম্প্রতি আরেকটি অরাজনৈতিক, মানে আপনার আপাত অরাজনৈতিক ক্ষেত্র বইপাড়া, সেখানেও প্রচুর শোরগোল উঠেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে হচ্ছে কলকাতার আন্তর্জাতিক বইমেলা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা বা কলকাতা পুস্তক মেলা শেষ পর্যন্ত আদৌ গিল্ড করে উঠতে পারবে কিনা, মানে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, যেটা গত 50 বছর ধরে এই মেলাটা সংগঠিত করে আসছে, অথবা গিল্ড করলেও তার কর্তৃত্বে চেনা মুখ ত্রিদীপ চট্টোপাধ্যায়, যিনি পত্রভারতী গোষ্ঠীর এবং কিশোর ভারতী পত্রিকার এই মুহূর্তে সম্পাদক, এবং দেশ পাবলিশার্সের কর্ণধার সুধাংশু দে, বিগত কয়েক দশকের চেনা জুটি ত্রিদীপ চ্যাটার্জি এবং সুধাংশু দে, তারা থাকবেন কিনা এট দ্য হেলম অফ অ্যাফেয়ার, সেটা নিয়ে কোনো মহলে ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। আগামী কাল সোমবার মহাজাতি সদনে বুদ্ধদেব গুহর জন্মদিন পালন করবার জন্য নবগঠিত একটি প্রকাশনা সংস্থা, যারা নাকি নিজেদের দাবি করছেন রাষ্ট্রবাদী একটি প্রকাশনা সংস্থা হিসেবে, তারা অনুষ্ঠানে ডাক দিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে সেই অনুষ্ঠানে সমস্ত প্রকাশক সংস্থা, এমনকি বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের কর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বইপাড়ায় যে খবরটা এই মুহূর্তে ভাসছে, নামে বুদ্ধদেব গুহর জন্মদিনের অনুষ্ঠান হলেও কার্যত বিজেপি শিবির এই অনুষ্ঠানে দেখে নিতে চাইছেন তারা যদি নিজেরা স্বতন্ত্রভাবে কোনো বইমেলা করবার উদ্যোগ নেন, বাইপাসিং বুক সেলার্স অ্যান্ড পাবলিশার গিল্ড, তাহলে কতজন ছোট বড় প্রকাশক তাদের সঙ্গে থাকবেন। বিজেপির মুখপাত্র দেবজিৎ ইতিমধ্যে খোলাখুলি বলেছেন যে প্রকাশকরা প্রায় 13টি সংস্থা আছে, 13টি সংস্থা যেখানে আছে সেখানে কেবলমাত্র একটি সংস্থা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড কেন বইমেলা করবে। এখন বিষয়টা হচ্ছে, এই বিতর্কটা সামনে আসার কারণ একটু পিছনের দিকে। একটা সময় আপনাদের মনে থাকবে, বিশেষ করে যারা আমাদের মতো পুরনো মানুষ তাদের মনে থাকবে, বইমেলা দুটো হতো। একটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গ্রন্থমেলা হতো, আর একটা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের এই পরিচিত বইমেলাটি হতো। বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের মেলা শুরু হয়েছিল 1976 সাল থেকে। এটা একটা প্রাইভেট সংস্থা, এটা অনেকে একটু কনফিউজড হন, বিশেষ করে গত কয়েক বছরে সরকারি হস্তক্ষেপ এবং তার পৃষ্ঠপোষণা এত বেশি, এটা সরকারের মেলা না প্রাইভেট মেলা প্রায় গুলিয়ে যায়। কিন্তু আদিতে এটি প্রকাশক সংস্থাগুলির একটি সংস্থা। আপনারা ইতিমধ্যে শুনেছেন আরো সংস্থা আছে। বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড এই মেলাটা শুরু করেছিল মুষ্টিমেয় কয়েকজন প্রকাশককে নিয়ে। তখন এত সরকারি পৃষ্ঠপোষণা ছিল না, এমনকি সংবাদ মাধ্যমের মধ্যে একমাত্র স্টেটসম্যান ছাড়া উদ্যোক্তারা ঘুরে ঘুরে বিভিন্ন কাগজে গিয়ে বুঝিয়ে উঠতে পারেননি যে অ্যাকচুয়ালি তারা ঠিক কি করতে চাইছেন। বইয়ের একটা মেলা,
কিন্তু 1976-এ সেই মেলা শুরু হয়েছিল। সেদিন অবশ্যই ত্রিদীপ বা সুধাংশুরা ছিলেন না। এটা শুরু হয়েছিল কলকাতার অন্যতম পুরনো প্রকাশক বিমল ধর, মিত্র ঘোষ প্রকাশনীর ভানুদা, সবিতেন্দ্রনাথ ঘোষ, এদের নেতৃত্বে। এখন এর পরপরই রাজ্য সরকার একটা বইমেলা চালু করেছিল, যদিও কিছুদিন চালানোর পর মূলত বুদ্ধবাবুর উদ্যোগে একটা সিদ্ধান্ত হয় যে না, এই আলাদা করে সরকার আর তাদের বইমেলাটা চালাবে না, এই বেসরকারি মেলাটাকেই সরকার সহযোগিতা করবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সরকারি গ্রন্থমেলায় লাইব্রেরি পারচেসটা হতো, ফলে বিভিন্ন প্রকাশক ফুটফল যাই হোক না কেন সেখানে যেতেন। তো সেই পার্টটাও সরকারি গ্রন্থমেলা উঠে যাওয়াতে কলকাতায় ওই নির্ভরতাটাও আর থাকলো না। লাইব্রেরি পারচেস তার নিজস্ব নিয়ম অনুযায়ী যেরকম ভাবে হওয়ার কথা হতে শুরু করলো। আর বামফ্রন্টের আমলে অনিল আচার্য, ত্রিদীপ চট্টোপাধ্যায়, সুধাংশু এরা বইমেলা চালাতেন অধিকাংশ সময়টা, বিমল ধর এবং ভানুদারা সরে যাওয়ার পর। কিন্তু একটা কাল পর্বে এসে অনিল আচার্যকে সভাপতির পদ থেকে সরে যেতে হয়। মূলত বইমেলা সংক্রান্ত অ্যাফেয়ার্সে দখল নেন হচ্ছে ত্রিদীপ চ্যাটার্জি এবং সুধাংশু। এই জুটিকেই আপনারা এখন অব্দি চেনেন। বিগত তৃণমূল সরকারের আমলে যেটা হলো যে সরকারের উপর যত বেশি বেশি করে একটা প্রাইভেট মেলার ডিপেন্ডেন্স বাড়লো, সরকারের হস্তক্ষেপ এই বইমেলার উপর বাড়লো। অভিযোগ পরিষ্কারভাবে উঠতে শুরু করলো যে সরকারি হস্তক্ষেপের জন্য বইমেলার চরিত্র বদলে যাচ্ছে এবং মমতার নিজস্ব যে মাতামাতি, তার জন্য গোটা বইমেলার মঞ্চ অধিকাংশ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের এই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত শো অফ করার জায়গায় পরিণত হলো। এমনকি আপনারা যদি বইমেলার উদ্বোধনের তালিকাটা দেখেন, তৃণমূল কংগ্রেস আসবার আগে পর্যন্ত সেখানে বইমেলা উদ্বোধন করেছেন অধিকাংশ ক্ষেত্রে। আমার যদ্দূর মনে পড়ছে একবার বোধহয় জ্যোতি বসু করেছিলেন। বাকি সমস্ত দিকপাল বিশিষ্ট ব্যক্তিত্ব সাহিত্য সংস্কৃতি জগতের তারা করেছেন। এখন মমতা আসবার পর ব্যতিক্রমবিহীন ভাবে প্রতি বছরই উদ্বোধক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আপনারা দেখেছেন। বইমেলায় আগে গান গাওয়াটা কঠোরভাবে নিষিদ্ধ ছিল, মঞ্চে গান গাওয়াটা। মাঠে ঘুরে ছেলেরা গাইতো ইত্যাদি ইত্যাদি, সেটা অ্যালাউড ছিল, মানে বেসরকারি ভাবে অনুমোদিত ছিল। কিন্তু কোনো মঞ্চে, মূল মঞ্চে হোক, অডিটোরিয়ামে হোক, মমার্তে হোক, কেউ যদি গান গেয়েও ফেলতো সেটা হুলস্থুল বেঁধে যেত, এটা আমার নিজের মনে আছে। কিন্তু এই যত দিন গিয়েছে তাতে জাগো বাংলা একটা মধ্যমণি স্টল হয়ে বসে থেকেছে, সকাল থেকে রাত পর্যন্ত গানের জলসা বসিয়ে রেখেছে। এবং যেহেতু জাগো বাংলা ব্যাপারটা করছে, তারপর একের পর এক স্টলে গান এবং কুইজ চালু হয়ে গেছে। পুরনো যারা বইমেলার প্রেমিক তারা অনেকে বলেছেন, অনেকে যাওয়া বন্ধ করেছেন, কেউ কেউ বলেছেন এটা কার্যত একটা মেছো হাটে পরিণত হয়েছে। মেছো হাটের তো তাও একটা চরিত্র থাকে, সেখানে প্রত্যেক কটা ব্যাপারই মাছ রিলেটেড। বইমেলাটা কার্যত একটা চরিত্রহীন ইভেন্টে পরিণত হয়েছে এই সরকারি হস্তক্ষেপের পিছনে। এখন বিষয় যেটা দাঁড়িয়েছে যে তাতেও একরকম চলে যাচ্ছিল, কিন্তু স্টল বন্টন এবং প্রাইম জায়গায় স্টল দেয়া না দেয়াকে কেন্দ্র করে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে অজস্র স্বজন পোষণের অভিযোগ উঠছিল প্রকাশকদের মধ্যে থেকে। এবং নয় করেও প্রায় 600টি প্রকাশনা সংস্থা বইমেলায় অংশ নেয়, কিন্তু যে গিল্ড এই বইমেলা চালায় সেখানকার মেম্বারশিপটা ক্লোজড এবং মুষ্টিমেয় কয়েকজন সেই গিল্ডের একমাত্র মেম্বার, তারা নতুন করে আর মেম্বারশিপ বাড়াননি।
ফলে একটা চূড়ান্ত অগণতান্ত্রিক কাঠামো, সরকারি করের পয়সা যেখানে লাগানো হচ্ছে একটা ইভেন্ট সংগঠিত করতে, সেটার মাথায় বসে থেকেছে। বাম আমলে এরা বুদ্ধবাবুর ঘনিষ্ঠ ছিলেন, মমতা আসবার সঙ্গে সঙ্গে তারা পুরোপুরি মমতার ঘনিষ্ঠ হয়ে পড়েন, এবং দেশ তো মমতা দেবীর একের পর এক বই, প্রায় 100টা বই ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছে। এখন এইটা নিয়ে গিল্ডের সম্পর্কে বইমেলার ছোট বড় অজস্র প্রকাশক, কারণ আমি আপনাদের আগেই বলেছি, ওই বিজেপির মুখপাত্র বলেছেন 13টা প্রকাশনা সংস্থা, কিন্তু কার্যত বাস্তবে প্রায় 9টি প্রকাশনা সংস্থা সক্রিয় রয়েছে। এখন তাদের অবস্থা, বাকিদের অবস্থা ছাগলের তৃতীয় সন্তানের মতো হয়ে গেছে। আর সাম্প্রতিকতম একটা ঘটনা ঘটেছে, 2019-এ রাজ্য সরকার একটা স্কুল শিক্ষা দপ্তর, রাজ্যের যে এডেড স্কুলগুলো, তার জন্য একটা 21 কোটি টাকার ফান্ড বরাদ্দ করেছিল বই কেনবার জন্য। আর এই বই কেনবার জন্য নোডাল এজেন্সি ঠিক করা হয়েছিল বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। তারা স্কুলের কর্তৃপক্ষের পছন্দ মতো বই বাছাই করে একটা হ্যান্ডলিং চার্জ কমিশন হিসেবে নিয়ে লাইব্রেরিগুলোতে পৌঁছে দেবে। কিন্তু এই বই বাছাই করবার ক্ষেত্রে দুটি সংস্থা, তাদের পিছনে আসলে ঠিক কোন মাতব্বররা আছে সেটা এখনো অব্দি স্পষ্ট নয়। তারা বেআইনিভাবে কয়েক লক্ষ টাকার বইয়ের বরাত হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, এমনকি তার জন্য অন্য প্রকাশকের নির্ধারিত বই কেটেও দেওয়া হয়। তারা যে সমস্ত বইগুলো ঢুকিয়েছিল তার না ছিল মাথা, না ছিল মুন্ডু। সেগুলো স্কুলের ছেলে মেয়েদের কোন কাজে লাগবে সেটাও পরিষ্কার না। কিন্তু এই বিষয়টা আলটিমেটলি ধরা পড়ে যায় এবং একটা হইচই শুরু হয়। তখন গিল্ড এই বিষয়টা থেকে সরে দাঁড়ায় যে আমরা এই যে 20-21 কোটি টাকার ফান্ড, তাতে কাদের থেকে কত বই কেনা হবে, কোন স্কুল নেবে, কিভাবে যাবে, এই যে গোটা মডালিটিসটা এক্সিকিউট করছিলাম, এই দায়িত্ব আমরা রাখছি না। কিন্তু এখানে দুটো ব্যাপার ঘটে। একটা হচ্ছে যে এই গিল্ড মৌখিকভাবে বিভিন্ন প্রকাশকদের জানিয়ে দিয়েছিলেন, কারণ ঘটনাটা ঘটছে 2019 থেকে, আর বই কেনা শুরু হচ্ছে 2024-এ এসে। তারা জানিয়ে দিয়েছিলেন যে কার কোন কতগুলো বই, কতগুলো সংখ্যা কোন স্কুলের জন্য তারা নিচ্ছেন, সুতরাং বইগুলো যেন তারা রেডি রাখেন। এটা গিল্ড কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কমিউনিকেশন ফর্মালি চিঠি দিয়ে দিয়েছিল বা ওয়ার্ক অর্ডার প্রেস করেছিল, এরকম ব্যাপারটা নয়, কিন্তু মৌখিকভাবে জানিয়েছিল। এখন যেহেতু গিল্ড ব্যাপারটা নোডাল এজেন্সি ছিল, তাদের মৌখিক কথার উপর দাঁড়িয়ে বহু প্রকাশক সে নির্দিষ্ট সংখ্যক বই ছাপাতে শুরু করেন এবং ছাপিয়ে ফেলেন। ইতিমধ্যে যখন এই কেলেঙ্কারিটা ধরা পড়ে দুটি প্রকাশক সংস্থার এবং গিল্ড তাদের গা বাঁচাতে এই দায়িত্বটা থেকে উইথড্র করে, ওই গোটা প্রক্রিয়াটা হেল্ড আপ হয়ে যায়। আর নতুন সরকার আসবার পর ওই গোটা প্রক্রিয়াটা নতুন করে চালানোর জন্য প্রকাশক সংস্থাগুলো নিজেরা মিলে বসে কলেজ স্ট্রিট বুক সেলার্স গিল্ড বলে আলাদা একটা সংস্থা করেছে, প্রতিটা প্রকাশক সংস্থার প্রতিনিধিদের নিয়ে। তার মধ্যে গিল্ডের প্রতিনিধিও আছেন, সুধাংশুবাবু ভাইপো মুন্না, তিনিও সেখানে রিপ্রেজেন্ট করছেন। মুশকিল হলো যে এই নতুন যারা দায়িত্ব নিচ্ছেন, তারা যখন এই টাকা পয়সা কতটা কি বাকি বরাদ্দ পড়ে আছে এটা দেখতে যান, তারা তখন আবিষ্কার করেন যে এই 21 কোটি টাকার মধ্যে 11 কোটি টাকা অলরেডি খরচ হয়ে গেছে। কারণ যে মুহূর্তে এই কমিটি, আগের কমিটি বা গিল্ড, তারা যখন নোডাল এজেন্সির দায়িত্ব থেকে সরে যায়, তখন বিভিন্ন স্কুলের কমিটি বা গভর্নিং বডি নিজেদের দায়িত্বে বই কিনতে শুরু করে। সেখানে অভিযোগ উঠেছে একটি নির্দিষ্ট সংস্থা থেকে নাকি সব থেকে বই স্কুলের কমিটিগুলো কিনেছে। কোন যোগাযোগের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, সেটা জানা যাচ্ছে না। মমতা দেবীর যে 96টা বই এখানে ঢোকানো হয়েছিল যে স্কুল লাইব্রেরিতে পাঠ্য হিসেবে রাখতে হবে, সেইটা নতুন সরকারের শিক্ষা দপ্তর সার্কুলার দিয়ে প্রত্যাহার করেছে। কিন্তু যে বাকি বিপুল সংখ্যক বই মৌখিক কথার উপর দাঁড়িয়ে এবং 21 কোটি টাকা ফান্ডের ভরসায় ছোট বড় মাঝারি প্রকাশকরা ছাপিয়ে ফেলেছিল নন টেক্সট রিডিং বুক হিসেবে,
তাদের এই বিপুল পরিমাণ বই এখন স্বাভাবিকভাবে যদি 10 কোটি ইতিমধ্যে খরচ হয়ে গিয়ে থাকে তাদের অজ্ঞাতে, এবং যে সিলেকশন প্রসেস ছিল সেটাকে ভায়োলেট করে স্কুলগুলোর কোট আনকোট নিজের পছন্দ অনুযায়ী, আসলে কার পছন্দ অনুযায়ী এখনো স্পষ্ট না, তারা কার্যত তাদের এই যা বই ছেপে ফেলেছেন তার অর্ধেকও এখনো স্কুলগুলোকে সরবরাহ করে ওঠা যাবে না, কারণ বাজেট যথেষ্ট কম, অথচ বইগুলো ছাপা হয়ে গেছে। এর মধ্যে এই কলকাতা বইমেলাকে কেন্দ্র করে নতুন করে অনিশ্চয়তা স্বাভাবিকভাবে একটা আশঙ্কার বাতাবরণ কলেজটিতে তৈরি করেছে। এখন সরকার এখন অব্দি কোনো পরিষ্কার স্ট্যান্ড নেননি। কলেজ স্ট্রিট যে নতুন যে গিল্ড তারা তৈরি করেছে, তারা ওই স্কুল কমিটির বইয়ের অন্তত যে বাজেটটা পড়ে আছে তার বিলি বন্দোবস্ত করতে আপাতত ব্যস্ত। জাতীয়তাবাদী যে সংগঠন সোমবারের মিটিং ডেকেছেন প্রকাশক বই বিক্রেতাদের বুদ্ধদেবর জন্মদিনকে সামনে রেখে, তারাও পরিষ্কারভাবে বলছেন না যে আমরাই আসলে এগিয়ে গিয়ে বইমেলাটা করতে চাই। আর আন্তর্জাতিক বইমেলার লোগো এবং এন্টায়ার ইন্টেলেকচুয়াল যেটুকু প্রপার্টি, এটা পুরোটাই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সম্পত্তি। সুতরাং যদি অন্য কোনো সংস্থা, এক বা একাধিক সংস্থা সরকারি সাহায্য নিয়েও বইমেলা করতে চান, তাহলে তারা আর যাই হোক কলকাতা আন্তর্জাতিক বইমেলার লোগোটা পাবেন না। তাদেরকে নতুন কোনো ইভেন্ট নতুন করে শুরু করতে হবে। এই 50 বছরের যে একটা ধারাবাহিকতা, সেটার দাবিদার তারা হতে পারবেন না। উল্টো দিকে ত্রিদীপ সুধাংশুরা তারা সরকারি সাহায্য বাদ দিয়ে এত বড় যে একটা লেভিয়াথানের মতো ইভেন্ট, এটা করে উঠতে পারবে কিনা আমার সন্দেহ। আমি যেটুকু জানি যে গিল্ডের প্রাক্তন কর্তাদের অতিরিক্ত মমতা প্রীতি, সেটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগতভাবেও অনেকটা বিরক্তির কারণ হয়েছে। এখন যদিও এই গিল্ড কর্তাদের কেউ কেউ শুনলাম তারা শ্যামাপ্রসাদের জীবনী গ্রন্থ ছাপতে উদ্যোগী হয়েছেন, কিন্তু তাতে কতটা চিরে ভিজবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে। অতএব যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা যেটা গিল্ড করছে, যার এবছর হিসেব অনুযায়ী 50 বছর হওয়ার কথা, সেই বইমেলা কিন্তু এই বর্ষার যে আকাশের কালো মেঘ, বইমেলার ভাগ্যাকাশেও কিন্তু এই মুহূর্তে কালো মেঘের ঘনঘটা। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা ত্রিদীপ এবং সুধাংশু ম্যানেজ করতে পারবেন কিনা, অথবা তাদেরকে সরিয়ে দিয়ে এক্সিস্টিং গিল্ড, সেখানে কোনো নেতৃত্বের এখনকার খুব চালু কথা রেজিম চেঞ্জ হবে, কিংবা সরকার উদ্যোগ নিয়ে গিল্ড এবং অন্যান্য প্রকাশক সংস্থার প্রতিনিধিদের নিয়ে বইমেলা করবার জন্য একটা কমিটি করে দেবে এই বইমেলার আদলেই, এরকম নানা সম্ভাবনা বিরাজ করছে। কিন্তু কোনো এ ব্যাপারে সন্দেহ নেই, কলকাতা আন্তর্জাতিক বইমেলার 50তম বইমেলাকে কেন্দ্র করে এই মুহূর্তে অনিশ্চয়তা ঘনিয়ে উঠেছে। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা আপনাদের মতামত, আপনাদের মন্তব্য, বিশেষ করে বইমেলার সঙ্গে যুক্ত যদি কেউ থাকেন তাদের মতামত আমরা সবসময় ওয়েলকাম করছি। বই প্রেমী মানুষের মতামত আমরা ওয়েলকাম করছি। সকলে ভালো থাকবেন।